নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বিবাহ বা বিবাহিত জীবন খুব গুরুত্বপূর্ণ এবং সেটা দিনে দিনে যেন অবক্ষয়ের দিকে যাচ্ছে। হয়তো পরবর্তীতে আর 3টে জেনারেশন আপনি দেখতে পারবেন এই সামাজিকভাবে এই ধরনের বিবাহ হচ্ছে। পরবর্তীতে এটা কন্ট্যাক্ট বেসিস জায়গায় যেন না আসে, সেটার দিকে কিন্তু দরজায় কড়া নাড়তে শুরু করছে। এই বিবাহটা একটা পবিত্র বন্ধন, যেখানে নর নারীর শুভ মিলন হয় এবং এখানে দুটো পরিবারেরও কিন্তু সুসম্পর্ক তৈরি হয়। এবং এই বিবাহ দান অর্থাৎ এই বিবাহের নির্দিষ্ট যে ক্ষণ, সেখানে দেখবেন যে মন্ত্র পড়া হয়, সেই মন্ত্রের হচ্ছে এখানে বলা হয় যে যতদিন আমরা এই হৃদয় জীবিত অবস্থায় থাকব ততদিন পর্যন্ত এই হৃদয় তোমার। একে অপরের এই নির্দিষ্ট মন্ত্রের যে নির্দিষ্ট ব্যাখ্যা সেটা তারা বলেন এবং পরবর্তীতে প্রতিশ্রুতি দান করেন এটার বলে। এবং সেখানে অগ্নি এবং ব্রাহ্মণকে সাক্ষী রেখে এই বক্তব্যটা আর এই কথাটা তারা একে অপরের সামনে বলে। এবং এখানেও সেই ব্রাহ্মণ এবং অগ্নিকে সাক্ষী রেখে কনের বাবা বা পিতৃতুল্য যারা থাকেন তারা তার সেই কনেকে অর্থাৎ তার সেই কন্যাকে বরের হাতে অর্পণ করেন এবং সম্পূর্ণভাবে তার হাতে তার পরবর্তী দায়িত্ব নেওয়ার জন্য বা গ্রহণ করার জন্য তাকে সঁপে দেন। এটাই হচ্ছে বিবাহ সম্পন্ন বা বিবাহের যে মেন অনুষ্ঠানের যে নির্দিষ্ট ক্রিয়া। কিন্তু ভবিষ্যতে এই যে বিবাহের জায়গা, অবশ্যই এখানে আর একটা জায়গা রয়েছে যে এই বিবাহ হলো জন্মান্তরের একটা বন্ধন বলা হয়। অর্থাৎ পূর্ব জন্মের একটা মিল বা বন্ধন। এবং এই বিবাহটা দেখবেন যে হরগৌরী অর্থাৎ এখানে বলা হচ্ছে শিব পার্বতীর যেমন বিবাহ হয়েছিল, সেই হরগৌরীর বিবাহ যেমন নির্দিষ্ট নিয়ম মেনে নীতি মেনে করা হয়েছিল, সেটাও কিন্তু সেই বর্তমান অর্থাৎ এই বর্তমান সমাজে সেটাই কিন্তু করা হয় বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এটার পরিবর্তন আগামী দিনে আসতে চলেছে অনেক ক্ষেত্রে দেখবেন। এবং আগামী হয়তো 2-3টে জেনারেশন এইভাবে চলবে, তারপরে পরবর্তীতে পরিবর্তন আসবে এবং সেটা হয়তো কন্ট্যাক্ট বেসিস চলে আসতে পারে। এটার কিন্তু আপনি চলছেন ঘোর কলিযুগ এবং সেই ঘোর কলিযুগের কিন্তু বিষ্ণুর শেষ দশম অবতার কল্কি কে সেই কিন্তু এই কলিযুগের সমাপ্তি করবেন এবং পরবর্তীতে আবার সত্যযুগ শুরু হবে। আর এই বিবাহ বলা হয় যে এই যে বিবাহের যে বিষয় অনুষ্ঠানটা, এটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 8 প্রকারের হয়। বলছে ব্রহ্ম বিবাহ, দেব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপতি বিবাহ, গন্ধর্ব বিবাহ এবং অসুর বিবাহ, রাক্ষস বিবাহ এবং পিশাচ বিবাহ। তার মধ্যে প্রথম 4টে বিবাহ হচ্ছে উচ্চকোটির বিবাহ, আর পরবর্তীতে যে 4টে বিবাহ বললাম সেটা নিম্নকোটির বিবাহ। কিন্তু আলটিমেটলি যে বিবাহের বিভিন্ন বিষয় বললাম, বিবাহের দায়িত্ব নেওয়ার ব্যাপার বললাম, প্রতিশ্রুতির জায়গা রয়েছে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আবার বলছি, আপনি এই কলিযুগের 5000 বছর কাটিয়ে দিয়েছেন, ঘোর কলির দিকে যাচ্ছেন। ভবিষ্যৎ পরিণতি বললাম যে বিবাহ পরবর্তী টাইমে কি জায়গায় আসবে, কিন্তু এখনো যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ দিচ্ছে, যেটা বিগত দিনে হয়তো যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন সেখানে কনে দেখতে যেতেন বা বরকে আগের থেকে দেখতে যেতেন, তার কেমন
সে কেমন চলাফেরা, তার কি কথাবার্তা, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তার চলন, তার পায়ের গঠন, তার চোখের বর্ণনা, চুলের দৈর্ঘ্য, এগুলো অনেক কিছু দেখতেন, দেখে ডিসাইড করতেন। সেটার কিন্তু পরিবর্তন হয়ে গেছে ধীরে ধীরে, সেই জায়গাটা এখন আর নেই। বিগত দিনে গুরুজন যারা ছিলেন, বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, তারাই বিবাহ বা এই বর কনের ব্যাপারটা তারাই বেশি মাথা গলাতেন বা মাথা ঘামাতেন, তারাই দেখে নির্দিষ্টভাবে স্থির করতেন। তারপরে সেখানে পাত্রপাত্রী বা বর কনে যারা ছিলেন, তারা সেই ব্যাপারটাকে কিন্তু সেই নির্দিষ্ট অনুষ্ঠানে সেই নির্দিষ্ট সময় তারা উপস্থিত থাকতেন। বাকি কাজটা কিন্তু করতেন সেই গুরুজন যারা ছিল তারাই। তারপরে ধীরে ধীরে পরিবর্তন আসলো। তারপরে কি পরিবর্তনে আসলো কি না, গুরুজন যারা আছে সারা সবটাই দেখে বিচার বিশ্লেষণ করে ফাইনাল সিদ্ধান্ত আসবে। পরবর্তী টাইমে সেই পাত্রপাত্রী তাদেরকেও দেখার অনুমতি দেওয়া হলো, এবং এরপরে গিয়ে স্টেপ বাই স্টেপ পরিবর্তন আসতে থাকলো, এবং দেখা গেল কখনো কখনো পাত্রপাত্রী তাদের নিজেদের পছন্দ হয়ে গেল। সেক্ষেত্রে গুরুজন যারা ছিল তারা কিন্তু সেই মত মেনে নিত না, এবং এটা নিয়ে বিরাট দ্বিধা দ্বন্দ্ব, বিভিন্ন সমস্যা ঝামেলা তারা কিন্তু অতিক্রম করত। কখনো কখনো সেটা হিতে বিপরীত জায়গায় অ্যাকশন হয়ে যেত, এবং এইভাবে চলতে থাকলো। কারণ বিবাহটা এমনই একটা বিষয়, সেটা আবার বলছি, অর্থাৎ পূর্ব জন্মের নির্দিষ্ট মিল, সেখান থেকে বিবাহের যোগ হয়। তাই আমরা যখন জন্মছক দেখি, যে যৌতুক বিচার করি, তখন সেখানেও কিন্তু তার নির্দিষ্ট কানেকশন থাকে যে হ্যাঁ, এই জাতকের সঙ্গে এই জাতিকা বা এই জাতিকার সঙ্গে এই জাতকেরই বিবাহ হয়ে এখানে সম্পন্ন হবে, কারণ এটা পূর্বজন্মের নির্দিষ্ট মিল রয়েছে। এখানে কেউ কোনো রকমের হাত দিতে পারবে না, কেউ কোনো রকমের এটাকে ছেদ করতে পারবে না, এটাকে আলাদা করতে পারবে না, এটা এখানেই হবে। এগুলো কানেকশন বলে দেয়, এবং সেইভাবেই তারা নির্দিষ্ট সেই বিবাহের নির্দিষ্ট অনুষ্ঠান সম্পন্ন করে। এবং এই মুহূর্তে দেখবেন যে এখানে গুরুজন যারা আছে তারা অনেকটা একটা নির্দিষ্ট পার্সেন্ট, মানে ম্যাক্সিমাম তারা কিন্তু হাত তুলে দিয়েছে। পাত্রপাত্রী তাদেরকেই ম্যাক্সিমাম পছন্দের জায়গাটা তাদের ওপর ঠেলে দেওয়া হয়েছে, তারাই পছন্দ করছে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে, এবং কোনো কোনো সময় সেখানে গুরুজন যারা আছে তারাও সেখানে কথা বলছে, অর্থাৎ সকলে মিলেমিশে এই জায়গাটা চলছে। আগামী দিনে আরও এটার পরিবর্তন আসবে, এবং সেই জন্য বললাম আর হয়তো 2-3টে জেনারেশন তখন বিবাহ বিষয়ে যে অনুষ্ঠানটা, এটাই থাকবে না, শুধু কাগজপত্রেই থাকবে, শুধু এগ্রিমেন্টে থাকবে। সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও কতটা পাবে, কারণ বিগত দিনের বিবাহ মানে যেমন ওই শিব পার্বতী অর্ধনারীশ্বর যে বিষয়টা আসে, অর্থাৎ অর্ধাঙ্গিনী, এই অর্ধাঙ্গিনী বিষয়টা দিনে দিনে লোপ পেয়ে যাবে, এবং এখান থেকেই পরবর্তীতে এই স্টেপটাই আসবে কন্ট্যাক্ট বেসিস বা এগ্রিমেন্টের ওপর। কেয়ারফুলি, কারণ এখানে জন্মছকের এই কানেকশন দেখবেন কখনো কখনো জাতক জাতিকার মধ্যে দ্বিধা দ্বন্দ্বে ভোগে, অর্থাৎ একটা স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশন তাদের স্বপ্নটাকে পুরো ছাড়খাড় করে দেয়। কখনো কখনো জাতক জাতিকার, অবশ্যই আমি বলবো এই যোগগুলো থাকলেই এইগুলো হয়, সবার ক্ষেত্রে না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এই জায়গাগুলোকে কানেক্ট করে, যেটা দেখা গেল যে যে বিবাহ এবং পরবর্তীতে জীবন এটা কতটা ভালো হবে কতটা খারাপ হবে, জন্মছকের দুটো জাতকের চার্টের কম্বিনেশন ডিপেন্ড করে।
দুটো চার্টের কম্বিনেশন যদি সঠিক জায়গায় না থাকে তাহলে জানবেন যে এই সমস্যা আসবেই। এবং দেখবেন যে জন্মছকের অনেক সময় 36 পয়েন্ট, আমরা বলি না যে জটুক বিচারে 36 পয়েন্টের মধ্যে কত পয়েন্টের মিল রয়েছে। অ্যাস্ট্রোলজি বলছে 18 পয়েন্ট না মিললে পরে সেখানে বিবাহ উপযুক্ত না, এবং অ্যাস্ট্রোলজি মত সেখানে বিবাহর অনুমতি দেওয়া হয় না। 18 পয়েন্ট এবং অ্যাবাভ অর্থাৎ তার বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে বিবাহের অনুমতি দেওয়া হয়। কিন্তু কিছু কিছু অশুভ যোগ যেগুলো ব্যভিচারী দোষে নিয়ে আসে, অর্থাৎ ব্যভিচারী কথাটা বুঝলেই বা শুনলেই মনে আসছে যেন এখানে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া, বিবাহিত অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে অন্য কেউ ঢুকে যাওয়া, সেখানে গিয়ে সেই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া। এটা কারুর ক্ষেত্রে অর্থাৎ এই জাতক বা জাতিকা বা বর বা কনে কারুর ক্ষেত্রে এই ব্যভিচারী দোষ থাকলে পারে স্বাভাবিকভাবে জীবনে এইরকম বিভিন্ন সময়ে প্রতিকূলতার জায়গা তৈরি হয়, যেটা পরবর্তী জীবনের এই বিবাহ নামক বিষয়টা আগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন সময় হয়ে পড়ে। এবং কখনো কখনো অনেক জাতক জাতিকা তারা খুব সহজ সরল প্রবণতার কারণে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জড়িয়ে যায়, কখনো কখনো প্রতারিত পর্যন্ত হয়ে যায় এই সকল জাতক জাতিকারা। এবং সেই সব জায়গাগুলো আপনাদের জীবনের সমস্যার চরম জায়গায় আসতে পারে। কখন আসতে পারে? একটা জন্মছকের যদি সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, জন্মছকের যদি, কারণ বিবাহটা সম্পন্ন হয়, কারণ এখানে আর একটা বিষয় রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আপনার বিবাহটা হচ্ছে লাভ ম্যারেজ, তার মানে 2-5 অর্থাৎ পঞ্চম থেকে দেয় ভালোবাসা প্রেম, দ্বিতীয় থেকে দেয় নির্দিষ্ট নতুন কুটুম্ব, আর সপ্তম থেকে দেয় বিবাহ, আর একাদশ থেকে দেয় সাকসেস। অর্থাৎ আপনি প্রেমের বা আপনার প্রেম যে ঘটেছে সেটার যে সাকসেস পাওয়া, সেটা আপনার একাদশের সঙ্গে পঞ্চমের এবং দ্বিতীয়ের কানেকশন পাই। তাহলে আপনার এই প্রেম ঘটিত বিষয়ের সাকসেস আসে। আর কখন প্রেমের বিষয়টা সাকসেস আসবে? যখন আপনার সেটা বিবাহে পরিণত হবে। কারণ আপনি আপনার যে সম্পর্কটা তৈরি করতে চেয়েছেন সেটা বিবাহ করার জন্যই, তাহলে সেখানে সপ্তমের কানেকশন আসবে, অর্থাৎ 2, 5, 7 and 11 কানেকশন। তাহলে একটা জাতক জাতিকার সেক্ষেত্রে লাভ ম্যারেজ হয়। যদি এই কানেকশন না থাকে তাহলে লাভ ম্যারেজ হবে না। এবং অনেক সময় একটা জাতক এবং জাতিকার কিছু কিছু ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কানেকশন থাকে, যেমন মঙ্গল মেয়েদের ক্ষেত্রে খুব পজিটিভ ভাইব্রেশন দেয় বিবাহের ক্ষেত্রে বা পরবর্তী জীবনযাপন করার ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ তাদের জীবনের পজিটিভ ভাইব্রেশন দেয়। এবং এই দুটো গ্রহ যদি কারোর জন্মছকে নির্দিষ্টভাবে কানেকশন পেয়ে যায়, কারোর জন্মছকে যে কোনো একজনের, এবং নির্দিষ্ট কানেকশন, সে কনজাংশন কানেকশন যদি হয় এবং নির্দিষ্ট নক্ষত্র ভাবগত কানেকশন অনুযায়ী যদি পেয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকার জীবনে পরবর্তীতে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঢুকে যায়, যেটা জ্ঞানত বা অজ্ঞানত বা সহজ সরলতার কারণে তাদের জীবনে সমস্যা তৈরি হয়। এবং সেটা তৃতীয় ব্যক্তির কারণে সেই বিবাহিত জীবন, যে মন্ত্র পাঠ করে আপনি বিবাহ করেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়ে বিবাহটা করেছিলেন, সেই মন্ত্র কখনো কখনো সেটা মুছে যায় আপনার জীবন থেকে, এবং চরম অশান্তির জায়গা তৈরি হয়। কখনো কখনো এটার কারণেই পরক্রিয়ায় আসক্ত হয়ে যায়। বর্তমানে এই পরক্রিয়াটা সব থেকে সমাজের ক্ষেত্রে একটা কঠিন ব্যাধি বলতে পারেন, এবং এই ব্যাধি আপনার জীবনের চরম অশান্তির জায়গায় নিয়ে যাবে, এবং সেটা যদি আপনার জন্মছকে থাকে। কখনো কখনো দেখা গেল যে সম্পর্ক একাধিকভাবে জড়িয়ে গেছেন, কখনো কখনো সেখান থেকে পরিত্রাণ পেতে চাইছেন, পাচ্ছেন না। আপনি বেরোলেই আপনাকে
এমন কিছু সমস্যা ফেলবে যেটা আপনি সমাজের থেকে পুরো আপনি আলাদা হয়ে যেতে পারেন, সেই ভয় আপনার মধ্যে কাজ করছে কখনো কখনো। এগুলোর জানবেন যে সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক ওয়ে রয়েছে, যেগুলো করলে পারে কিন্তু এখান থেকে আপনি পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন। তার উপযুক্ত কিন্তু বিষয় রয়েছে, আমি আর অত ডিটেলসে গেলাম না। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকে দেখবেন কখনো কখনো যে আমাদের নির্দিষ্ট কানেকশন অনুযায়ী পঞ্চম ভাব আপনার পীড়িত হয়ে গেছে, পঞ্চম ভাবে লগ্নপতি গিয়ে কানেক্ট হয়ে আছে, পঞ্চম ভাবে দেখা গেল শুক্র বা মঙ্গলের কানেকশন রয়েছে। তাহলে মঙ্গল বা শুক্র, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল বা লগ্নপতি নিজে যদি কানেকশন হয়ে যায় তাহলে এই ধরনের সম্পর্কে সাধারণত জড়িয়ে যায়। কিন্তু এদের ভুলটা এরা কখনো স্বীকার করতে যায় না, তখন হয়ে যায় সমস্যা। এবং পরবর্তীতে এরা একটা সময় এদের বিশ্বাসযোগ্যতাটাই নষ্ট হয়ে যায়। কারণ স্বামী স্ত্রীর বিবাহিত জীবন অবশ্যই সেটা বিশ্বাসের ওপর ডিপেন্ড করে এবং অ্যাডজাস্টমেন্টের ওপর ডিপেন্ড করে, যে অ্যাডজাস্টমেন্ট পরবর্তী টাইমে আর থাকে না। এবং কখনো কখনো কঠিন সমস্যার মধ্যে এই সকল জাতক জাতিকারা যায়, এবং কখনো কখনো এগুলো ছেলেদের মধ্যে বেশি প্রভাবিত হয়। কারণ আবার বলছি, টাকার পিছনে মানুষ ছোটে। ছেলেদের কাছে অর্থ যেমন গুরুত্বপূর্ণ, এবং সেই অর্থ পাওয়ার জন্য নারী পুরুষ নির্বিশেষে সেই যেখান থেকে পাবে সেখানে ছুটবে। সুতরাং আপনি যদি আপনার জায়গাটা ঠিক না রাখেন, বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয় ছেলেদের ক্ষেত্রে, তাহলে আপনার জীবনে সমস্যা, চরম সমস্যা নিয়ে আসতে পারে। একটা সময় আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন, আপনার পৈতৃক সম্পত্তি শেষ পর্যন্ত বিক্রি করে দিতে পারেন, এইরকম সমস্যা হয়। এবং এর মূলে মেন ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ। কেন বললাম? শুক্র এমনই একটা জায়গা কানেক্ট করে জন্মছকের দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবকে কানেক্ট করে রেখেছে নেটাল চার্ট অনুযায়ী। এবং এই নেটাল চার্টের দ্বিতীয় পতি শুক্র, সপ্তম পতি শুক্র, দ্বিতীয় থেকে লিকুইড মানি দেয়। যাদের দেখবেন খুব লিকুইড মানি, অর্থাৎ ক্যাশ ফ্লো বেশি আছে, নগদ অর্থ বেশি ইনকাম করেন, তারা সাধারণত এই ধরনের নারী সঙ্গ বা এই ধরনের অপোজিট সেক্স বা পরক্রিয়ার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছেন বেশি বর্তমান সমাজ ব্যবস্থায়, লিখে নিন। আর তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের অধিপতি সেই শুক্র, সে সপ্তমকে কানেক্ট করে রয়েছে নেটাল চার্ট অনুযায়ী। সপ্তম থেকে দেয় কামনা বাসনা, সেই কামনা বাসনা চরিতার্থের জন্য লাগে আপনার ওই দ্বিতীয় ভাবের শুক্রের নির্দিষ্ট অর্থ, এবং এটা আপনারা পেতে চান বিনিময়ে, অর্থের বিনিময়ে, যেটা আপনার চরিত্রকে নষ্ট করে দেয়। আপনার একটা সময় আপনি হয়তো ছিলেন চরিত্রবান, হয়ে গেলেন চরিত্রহীন, এবং এইটা আপনার পিঠে একটা স্ট্যাম্পের মতো লেগে যাবে। এবং এর জন্য সর্বদাই দায়ী হচ্ছে আপনার জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্র, যেটা আপনার জীবনকে সমস্যায় ফেলে দিচ্ছে। এবং এর জন্য চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান। আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু স্থান, কাল, পাত্র বিশেষ তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। কামাখ্যা পীঠ এতটা গুরুত্বপূর্ণ একটা পীঠ, এবং নির্দিষ্ট এছাড়াও অন্যান্য নির্দিষ্ট জায়গায় রয়েছে, সেই সকল জায়গাগুলোই এগুলোর প্রতিকার প্রতিবিধান সম্ভব। কারণ এখানে কামাখ্যা পীঠে মেয়েদের প্রভাব সম্পূর্ণভাবে বিশেষ করে বেশি, মেয়েদের কন্ট্রোলে এই কামাখ্যা পীঠ। কারণ এখানে মায়ের অর্থাৎ সতীর যে 51 পীঠের মধ্যে এখানে একটা পীঠ, এবং যেখানে সতীর অর্থাৎ মাতা যখন সেই ছিন্ন বিচ্ছিন্ন দেহ 51 জায়গায় পড়ল, তার মধ্যে এখানে যোনিকূট অর্থাৎ মায়ের যোনি এখানে পড়েছিল। এবং সেই জন্য এখানে নির্দিষ্ট সময়, যেটা আপনারা দেখেন
সে অম্বাবচীর সময় এখানে ভীষণভাবে মেলা হয় কামাখ্যায়, এবং তাছাড়াও এখানে কিন্তু প্রত্যেকটা দিন তার গুরুত্ব রয়েছে। অবশ্যই কিছু কিছু তিথি নক্ষত্র অত্যাধিক গুরুত্ব জায়গা বহন করে, এবং এখানে মেয়েরা, আপনারা জানেন যে একটা সময় ছিল এখানে মেয়েরা ছেলেদেরকে ভেড়া বানিয়ে রাখত, অর্থাৎ তারা সর্বদাই সেই ছেলেদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করত, এবং সেটা সম্পূর্ণভাবে তাদের হাতের মুঠোর মধ্যে ছিল। এবং এই জন্য এখানে মেয়েদের থেকে, অর্থাৎ ছেলেদের থেকে মেয়েদের আধিপত্য বেশি। এবং এখানে যে কোনো করণ, অর্থাৎ এটা একটা সময় ছিল, ধীরে 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 আবার সেটা আরও পরিবর্তন হয়েছে। এবং এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাধক, তারা তাদের নির্দিষ্ট মন্ত্র বলে, যোগ বলে, তারা সেই সাধনা বলে, সেই জায়গাগুলো অর্জন করেছে। এবং সেক্ষেত্রে সেই নির্দিষ্ট জায়গায় যে করণ ক্রিয়া করা হয় একদম সঙ্গে সঙ্গে তার অ্যাকশন হয়। এবং বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো দেখবেন যে বশীকরণ ক্রিয়া, কখনো কখনো মোহিনী বশীকরণ ক্রিয়া, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা তার কিন্তু গুরুত্ব রয়েছে এবং আলাদা আলাদা ক্রিয়া রয়েছে। কোন ক্ষেত্রে কোনটার প্রয়োগ রয়েছে এবং কিভাবে তার প্রয়োগ রয়েছে, কখন সে তার প্রয়োগ বিধি রয়েছে, এগুলো সাধারণত যারা কামাখ্যা পীঠে যান বা এখানে নির্দিষ্ট যে যারা কাজ করেন তারা সম্পূর্ণভাবে জানেন। সেই জন্য কামাখ্যা ধাম এমনই একটা জায়গা, সেখানে দশ মহাবিদ্যার অবস্থান রয়েছে, দশ মহাবিদ্যার 10 দেবীর অবস্থান রয়েছে। কখনো কখনো সেক্ষেত্রে আপনার শত্রু আপনাকে কোনোভাবে সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না। আপনার অর্থ সম্পদ, আপনার শরীর স্বাস্থ্য, আপনার কর্মজীবন সব তছনছ করে দিয়েছে। আপনার যে শত্রু, সেটা হয়তো আপনার বিবাহিত জীবনের সঙ্গেই কানেকশন রয়েছে, তার জন্য রয়েছে কিন্তু এই কামাখ্যা ধামেই বগলা মায়ের নির্দিষ্ট কিন্তু মন্দির, যেখানে নির্দিষ্ট ক্রিয়ার বলে সেই শত্রুকে দমন করা সম্ভব হয়। এখানে রয়েছে আপনার গুপ্ত শত্রু, আর এই গুপ্ত শত্রুর কেতু, এই কেতু গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন ধূমাবতী, এবং এই দশ মহাবিদ্যার যিনি হচ্ছেন সপ্তম দেবী, তার অবস্থান রয়েছে এবং সেখানে নির্দিষ্ট কাজ করা হয়। সেই জন্য কামাখ্যা পীঠ খুব খুব গুরুত্বপূর্ণ, তন্ত্রের আতুর ঘর বলা হয়। এবং এখানে কঠিন থেকে কঠিনতম সমস্যার এখানে নির্দিষ্ট কাজগুলো করা হয়। এবং সেই জন্য আগামী দিনে আমি এই কামাখ্যা ধামে থাকছি, নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, এবং ওই নির্দিষ্ট তিথিতে আমি ওখানে নির্দিষ্টভাবে কাজ করব। বহু মানুষের যে সমস্যাগুলো রয়েছে, যাদের সমস্যার জায়গাগুলো বলেছেন, এবং তার সেই সমাধানের জায়গা ওখানে থাকবে। এবং তার পরবর্তী টাইমে নির্দিষ্ট চেম্বারগুলোর থেকে আপনারা আপনাদের জিনিসগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। যাই হোক, আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে এবং স্থান কাল পাত্র বিশেষ তার নির্দিষ্ট কাজ হয়। সেই জন্য কখনো তারাপীঠ মহাশ্মশানে কাজ করি, কখনো কামাখ্যা ধামে কাজ করি, কখনো বেনারসে কাজ করি, মণিকর্ণিকা ঘাটের সেই শ্মশান কক্ষের সেই নির্দিষ্ট জায়গায়, কখনো কিন্তু নাসিকে কাজ করি। সেই জন্য তার নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে সেই কাজ করি বলে আপনারা এতটা ভালো ফল পান। আর আমি নির্দিষ্ট তার সঠিক বিচার বিশ্লেষণ করে নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী তার সঠিক প্রতিকার দিই। সেই জন্য বহু মানুষ আজকে উপকৃত। যে সকল মানুষগুলো বিগত দিনের প্রতিবিধান নিয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। তাদের কাছ থেকে শুনতে থাকুন। আর যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। শুনতে থাকুন যে সকল মানুষগুলো উপকৃত হয়েছে তাদের মুখ থেকে। আর সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা?
স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সি আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একজন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে মানে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেবে, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে,
এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা, এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে।
এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। ক্ষেত্রেও কিন্তু তাই জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না উঠে বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পারে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিনতর কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।